আচ্ছা, রত্নগিরির নামটা শুনলে কি মনে হয়? কোঙ্কণ উপকূলের অসাধারণ সুন্দর একটা জায়গা, তাই না? কিন্তু ভাবুন তো, যদি এই সৌন্দর্যের পেছনেই লুকিয়ে থাকে একটা বহু পুরনো, বেশ ভয়ঙ্কর এক শক্তি। চলুন, আজ আমরা রত্নগিরির ঠিক সেই গভীর রহস্যের দিকেই যাব। দেখুন, একদিকে রত্নগিরি মানে তো সেই বিশ্ববিখ্যাত আলফানজো আম, তাই না? কিন্তু অন্যদিকে এর গভীর জঙ্গলে লুকিয়ে আছে অনেক পুরনো সব লোককথা আর একটা অজানা আতঙ্ক। তো এই গল্পে আমরা ঠিক এটাই দেখব যে যখন আধুনিকতা এসে এই প্রাচীন বিশ্বাসের মুখোমুখি হয় তখন ঠিক কি হতে পারে। এই গল্পের মূল চরিত্র, যার কথা আমরা বলবো, তার নাম করণ। সে ছিল খুবই দুঃখ একজন মানুষ, আর তার জীবনটাই একেবারে বদলে যায় যখন সে রত্নগিরির এই অন্ধকার রহস্যের মুখোমুখি হয়। আসলে করণ ছিল আমেরিকার একটা বিশাল কনস্ট্রাকশন কোম্পানির একজন খুবই ট্যালেন্টেড সিভিল ইঞ্জিনিয়ার, আর তাকে একটা বড়সড় প্রজেক্টের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল ভারতে, প্রগতির একটা প্রতীক হিসেবে। তো কর্ণের কাজটা কি ছিল? মিশনটা ছিল খুব পরিষ্কার। রত্নগিরির জঙ্গলের একটা বড় অংশ কেটে সাফ করে দাও, আর সেখানে একটা নতুন ফ্যাক্টরি বানাও। বুঝতেই পারছেন, তার ওই কর্পোরেট জগতের চোখে এই ঘন সবুজ জঙ্গলটা কিন্তু কোনো পবিত্র জায়গা ছিল না। না, ওটা ছিল স্রেফ একটা বাধা, একটা অবস্টেকল, যেটাকে সরিয়ে দিলেই প্রগতির রাস্তা খুলে যাবে। আর করণের কনফিডেন্স, সে তো ছিল একদম তুঙ্গে। সেই প্রজেক্টটা নিয়ে এতটাই এক্সাইটেড ছিল যে ওখানকার স্থানীয় বিশ্বাস বা পুরনো লোককথা এগুলোতে সে একদমই পাত্তা দেয়নি। তার কাছে এগুলো ছিল স্রেফ কুসংস্কার আর কিছু না। আর এই যে একটা অহংকার, এটাই কিন্তু তাকে একটা সংঘাতের দিকে ঠেলে দিয়েছিল। কাজটা যেই না শুরু হলো, মনে হলো যেন জঙ্গলটা নিজেই জেগে উঠেছে। একের পর এক অদ্ভুত অস্বস্তিকর ওয়ার্নিং আসতে শুরু করলো। শুধু যে স্থানীয় লোকজন দিচ্ছিল তা নয়, মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই কথা বলতে চাইছে। কিন্তু করণ, সে তো আধুনিক বিজ্ঞান আর যুক্তিবে বিশ্বাসী, এসবকে সে পাত্তাই দেয়নি। এই যে ওয়ার্নিংগুলো, এগুলো কিন্তু আস্তে আস্তে আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল। যেমন ধরুন, প্রথমে এক স্থানীয় দম্পতি এসে অনুরোধ করে গেল কাজটা বন্ধ করার জন্য। তাদের ভয়টা কিন্তু কোনো বন্য পশুর জন্য ছিল না, ছিল আরও সাংঘাতিক কিছুর জন্য। কিন্তু কে শোনে কার কথা? তাদের কথা উড়িয়ে দেয়া হলো। তারপর গাছে যেই না প্রথম কুরুলের ঘা পড়ল, অমনি জঙ্গল থেকে ভেসে এলো একটা তীব্র, কেমন যেন মানুষের মতো আর্তনাদ, যেন কেউ যন্ত্রণায় ছটপট করছে। এরপর তো গ্রামবাসীরা এসে কান্নাকাটি, মন্ত্র পড়া শুরু করে দিল। করণ ভাবল এসব নাটক, কিন্তু আসল ধাক্কাটা লাগলো পরের দিন সকালে। দেখা গেল ১৫ জন শ্রমিক আহত হয়ে হাসপাতালে ভর্তি। সবার গায়ে আঁচড়ের দাগ, আঘাতের চিহ্ন, আর সবাই এক কথাই বলছে, এক অদৃশ্য শক্তি নাকি তাদের লাঠি দিয়ে পিটিয়েছে। এবার ওয়ার্নিংটা এলো একেবারে সরাসরি সোজা করণের কাছে। সেই রাতে নিজের হোটেলের ঘরে সে হঠাৎ একটা ফিসফিসানি শুনতে পেল। কেউ যেন মারাঠিতে বলছে, ইথুন্নি কালজা, মানে এখান থেকে বেরিয়ে যা। এক মুহূর্তের জন্য করণের শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। ভাবল, না, এটা হয়তো ক্লান্তি বা মনের ভুল। এরপর যা হওয়ার তাই হলো। শ্রমিকরা তো ভয়ে কাজ করতেই রাজি না। এতে করণ একেবারে হতাশার আরও জেদি হয়ে গেল। সে কি করল? নিজেই একটা কুড়াল হাতে তুলে নিল। সে যেন সবাইকে দেখিয়ে দিতে চেয়েছিল যে সে কোনো অদৃশ্য শক্তি বা স্থানীয় বিশ্বাসকে ভয় পায় না। আর এখান থেকেই গল্পটা তার ক্লাইম্যাক্সের দিকে এগোতে শুরু করে। ভাবুন একবার দৃশ্যটা, করণ জঙ্গলের মধ্যে একদম একা, আকাশে ঝমঝম করে বৃষ্টি নামছে, আর তার মনে অসম্ভব জেদ। সে ঠিক করে নিয়েছে, যাই হয়ে যাক, সে পিছু হটবে না। আসলে করণের এই জেদের পেছনে ছিল তার প্রফেশনাল ইগো। সে তার কোম্পানিকে দেখাতে চেয়েছিল যে আর কেউ সাপোর্ট না করলেও সে একাই এই বাধাটা পার করতে পারে। আর এই অহংকারটাই তাকে একেবারে সোজাসুজি সেই অদেখা শক্তির সামনে এনে দাঁড় করিয়ে দেয়। তো সে যখন একমনে গাছ কেটেই চলেছে, হঠাৎ জঙ্গলের গভীরে তার চোখে পড়ল টিমটিমে একটা আলো, একটা লণ্ঠনের আলো। ব্যাস, করণের মাথায় রক্ত চড়ে গেল। সে ভাবল, তাহলে এই লোকটাই সবকিছুর পেছনে। প্রতিশোধ নেওয়ার জন্য সে কুড়াল ফেলে দিয়েই সেই আলোর পেছনে ছুটতে শুরু করল। কিন্তু জঙ্গলের অনেক গভীরে যাওয়ার পর আলোটা হঠাৎ হুট করে নিভে গেল। করণ তখন বুঝতে পারল সে পথ হারিয়ে ফেলেছে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার,
বৃষ্টির শব্দ আর জঙ্গলের সব অদ্ভুত আওয়াজ। আর ঠিক তখনই সে অনুভব করল সে ওখানে একা নয়। আর ঠিক সেই মুহূর্তে অন্ধকারের ভেতর থেকে তার সামনে এসে দাঁড়ালো এক লম্বা বয়স্ক লোক, তার হাতে ধরা ঠিক সেই লাঠিটা যার কথা শ্রমিকরা বলেছিল। বৃদ্ধের দুটো চোখ সোজা কর্ণের দিকে, আর তার মুখ থেকে বেরিয়ে এলো সেই একই ঠান্ডা ফিসফিসে গলা, ইথুন নিকলচা। ভয়ে করণ দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে শুরু করল, কিন্তু সে যেদিকেই যায় সেই লাঠির ঠক ঠক শব্দটা তাকে তাড়া করে বেড়ায়। মনে হচ্ছিল শব্দটা যেন সব দিক থেকে আসছে। দৌড়াতে দৌড়াতে সে একটা হোঁচট খেয়ে পড়ে গেল, আর ঘুরে দেখল সেই বৃদ্ধ লোকটা লাঠি ঠুকতে ঠুকতে শান্তভাবে তারই দিকে এগিয়ে আসছে। জঙ্গলে সেই ভয়ঙ্কর রাতের পর গল্পের মোড়টা কিন্তু একেবারে ঘুরে যায়। করণ যখন চোখ খোলে সে দেখে সে একটা হাসপাতালের বিছানায় শুয়ে আছে। শরীরে চোট আর মাথায় হাজারটা প্রশ্ন নিয়ে সে একদম বিভ্রান্ত। আর তার পাশেই বসেছিল সে স্থানীয় লোকটা, মনে আছে, যে তাকে প্রথমবার সাবধান করতে এসেছিল। এবার সেই অপেক্ষা করছিল করণকে আসল সত্যিটা বলার জন্য। তাহলে প্রশ্নটা হলো, এই যে রহস্যময় সত্তা, এটা আসলে কে বা কি? করণ যাকে শত্রু বা বিপদ ভাবছিল, তার আসল পরিচয়টা কি? সেই লোকটাই তখন করণকে সবটা খুলে বলে। সে যার মুখোমুখি হয়েছিল সেটা কোনো ভূত বা অশুভ আত্মা নয়, তিনি হলেন রাখানদার। রাখানদার কথাটার মানে হল রক্ষক বা অভিভাবক। আসলে কঙ্কান অঞ্চলের মানুষ বিশ্বাস করে যে তিনি এই অঞ্চলের ক্ষেত, জঙ্গল আর গ্রামের দেবতা, আর তার কাজ হল যারা এই জমির ক্ষতি করতে আসে তাদের হাত থেকে এই পবিত্র ভূমিকে রক্ষা করা। মানে পুরো ব্যাপারটা হল, আর রাখনদা কিন্তু করণকে আক্রমণ করছিল না, বরং করণের হাত থেকে জঙ্গলটাকে বাঁচাচ্ছিল। তিনি প্রথমে ওয়ার্নিং দেন, কিন্তু যারা সেই ওয়ার্নিং শোনে না তাদেরকেই তিনি শাস্তি দেন। করণের চোখে যেটা ছিল প্রগতি, সেটা আসলে ছিল এই অঞ্চলের মানুষের জীবন আর জীবিকার উপর একটা বিরাট বড় আঘাত। এই সত্যিটা জানার পর সেই অহংকারী করণের ভেতরটা যেন একদম বদলে গেল। সে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সোজা সেই জঙ্গলে ফিরে গেল, তবে এবার কোনো ফ্যাক্টরি বানাতে নয়, বরং নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে। আর সে যখন একেবারে মন থেকে ক্ষমা চাইল, তখন উত্তরও পেল। সেই পরিচিত লাঠির ঠক ঠক শব্দটা সে আবার শুনতে পেল, কিন্তু এবার শব্দটা তাকে ভয়ে দেখাচ্ছিল না, বরং ধীরে ধীরে দূরে মিলিয়ে যাচ্ছিল। এটা ছিল একটা স্পষ্ট ইঙ্গিত, তার ক্ষমা গ্রহণ করা হয়েছে। প্রকৃতি আর মানুষের মধ্যে যে ভারসাম্যটা নষ্ট হয়ে গিয়েছিল সেটা আবার ফিরে এসেছে। করণের এই গল্পটা কিন্তু শুধু একটা লোককথা নয়, এটা অনেকটা আমাদের জন্য একটা আয়নার মতো। ভাবুন তো, এই প্রগতির দৌড়ে আমরা রোজ এরকম কত প্রাচীন বিশ্বাস, কত পবিত্র জায়গাকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি। কে বলতে পারে আমাদের চোখের আড়ালে হয়তো আজও কোনো অজানা রান্দার নীরবে সেই সব ভুলে যাওয়া ঐতিহ্যকে পাহারা দিয়ে চলেছেন।